সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব কিভাবে টেন্ডার নোটিশ তৈরি করতে হয়। টেন্ডার নোটিশ তৈরি করার জন্য প্রথমেই আমাদের পিইর অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তাহলে আমরা আমাদের পিইর অ্যাকাউন্টে লগ ইন করি। এটা হচ্ছে পিইর ইজিপি অ্যাকাউন্টের ল্যান্ডিং পেজ বা হোম পেজ। তাহলে আমরা যদি টেন্ডার নোটিশ করতে চাই, যেহেতু আমরা গত পর্বে এপিপি তৈরি করে রাখছি এবং যার এস্টিমেটেড কস্ট ছিল হচ্ছে 8,27,00,000, তাহলে এখন আমরা সেই এপিপি থেকে কিভাবে টেন্ডার নোটিশ তৈরি করব আমরা সেটা দেখব। আমরা গত পর্বে এপিপি তৈরি করছি এবং সেটা পাবলিশ পর্যন্ত করছি। তাহলে এপিপি পাবলিশের পর আমরা এখন ঢুকবো হচ্ছে মাই টেন্ডার অপশনে। মাই টেন্ডার অপশনে গেলে আমরা এখানে কি কি টেন্ডার করছি সে সবগুলো আমরা দেখতে পাবো এবং সেটা থাকবে অবশ্যই আন্ডার প্রিপারেশন পর্যায়ে, কারণ টেন্ডারটা এখন আমরা লাইভ করিনি বা আমাদের কোনো টেন্ডার প্রসেসিংও করিনি। এই জন্য আমরা আন্ডার প্রিপারেশনে যে টেন্ডার আছে সেগুলা দেখতে পাবো। তাহলে এই 75739 এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে টেন্ডারটা, যার জন্য আমরা এপিপি পাবলিশ করছি সেটা। এখন আমরা ড্যাশবোর্ড বা গেটওয়ের মাধ্যমে আমরা এই টেন্ডারের মধ্যে ঢুকবো। তাহলে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি। এখানে আমরা এই অপশনগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা তৈরি করব কি নোটিশ, টেন্ডার নোটিশ। তাহলে আমরা ক্লিক করলাম। এখন এখানে টেন্ডার নোটিশে অনেক কয়েকটা অপশন আছে, যেমন নোটিশ, কনফিগার কি ইনফরমেশন, ক্লারিফিকেশন অন টেন্ডার প্রপোজাল। এগুলা ধীরে ধীরে আমরা শিখব। আমাদের এই পর্বের কাজ হচ্ছে কিভাবে আমরা টেন্ডার নোটিশ তৈরি করব। তাহলে এই টেন্ডার নোটিশ বরাবর আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এডিট, একটা হচ্ছে ভিউ, যে দুইটাতে আমরা কাজ করতে পারবো। এবং পরেরটা হচ্ছে প্রিপেয়ার গ্র্যান্ড সামারি। এটাতে আসলে কোনো এখনো ক্লিক করার অবস্থাতে নেই, এটা ক্লিকেবল না। পরবর্তীতে এটা ক্লিকেবল অটোমেটিক হয়ে যাবে। তাহলে আমরা এখন এডিট করব নোটিশটা। তাহলে এটা হচ্ছে আমাদের টেন্ডারের যে নোটিশের মেইন পেজ। এখানে আমাদের যাবতীয় ইনফরমেশন তারা এপিপি থেকে নিবে। এখানে আমাদেরকে ইনভাইটেশন রেফারেন্স নাম্বার প্রোভাইড করতে হবে। ইনভাইটেশন রেফারেন্স নাম্বার হচ্ছে আসলে স্মারক নাম্বার। তার মানে কোনো অফিসিয়াল যে চিঠিকে যেভাবে তারা ট্র্যাক করে একটা নাম্বার দ্বারা, ডেট ওয়াইজ একটা নাম্বার দ্বারা চিঠিকে যে ট্র্যাক করা হয়, কোন ধরনের চিঠি, কত তারিখে, কোথায় যাচ্ছে, এই স্মারক নাম্বার বললে তারা খুঁজে বের করতে পারে। সেরকম একটা স্মারক নাম্বার আমরা এখানে দিব। তাহলে আমরা স্মারক নাম্বার দিলাম হচ্ছে T6/1265, 1265। এবং এখন আমাদের লিখতে হবে যে এই স্মারক নাম্বারটা কত তারিখের স্মারক নাম্বার। তাহলে আমরা এখানে ডেট লিখব। ডেট, যেহেতু টেন্ডারটা আমরা আজকে প্রকাশ না করে আমরা চাচ্ছি টেন্ডারটা আগামীকাল অর্থাৎ 9 তারিখে প্রকাশ হবে, পাবলিশ করব আমরা বা ফ্লোট করব, সেজন্য আমরা ডেট দিব হচ্ছে 09/12/2021, অর্থাৎ 2021 তারিখের স্মারক নাম্বার এটা। তাহলে আমরা স্মারক নাম্বার বুঝলাম। এখন আমরা আসবো হচ্ছে পার্টিকুলার ইনফরমেশনে। এখানে আমরা অনেকগুলা ডেট দেখতে পাচ্ছি। যখন আমরা এপিপি ক্রিয়েট করছিলাম সিমিলার ধরনের ডেটগুলা ইউজ করছিলাম, তবে সেটা ছিল হচ্ছে জাস্ট প্ল্যান। কিন্তু এখন যেহেতু এটা টেন্ডার নোটিশ, এটাই আসলে আলটিমেট আমাদের পাবলিশ হবে এবং টেন্ডার ক্লোজিং, ওপেনিং, ইভালুয়েশন এই ডেটগুলা অনুযায়ী হবে। কাজেই এই ডেটগুলা এবার আমাদের খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। প্রথমেই আসি শিডিউল টেন্ডার প্রপোজাল পাবলিকেশন ডেট অ্যান্ড টাইম। তার মানে আমাদের টেন্ডারটা আমরা কবে এবং কখন পাবলিশ করব। তাহলে আমরা এখানে ডেট দিব হচ্ছে আগামী 9 তারিখে আমরা পাবলিশ করব এবং সময় দিব ধরলাম হচ্ছে সন্ধ্যা 7টায় আমরা টেন্ডারটা পাবলিশ করব। তাহলে 7টা মানে 24টাতে গেলে হবে হচ্ছে 19টা 00। এভাবে আমরা এখানে ঘড়ির ডায়ালে ক্লিক করে 00 করে দিব। তাহলে আমাদের টেন্ডারটা আমরা পাবলিশ করব আগামীকাল অর্থাৎ 9 তারিখ 19টাতে বা সন্ধ্যা 7টাতে আমরা ক্লিক করব। এবার আমরা আসবো হচ্ছে প্রি টেন্ডার আর প্রপোজাল মিটিং স্টার্ট অ্যান্ড ডেট টাইম। তার মানে আমাদের যখনই টেন্ডারটা আমরা ফ্লোট করব, এই টেন্ডার বা এই কাজ সম্পর্কে যদি টেন্ডারারদের, নট কন্ট্রাক্টর, সকল
টেন্ডারার কিন্তু কন্ট্রাক্টর না। এটা মনে রাখতে হবে যে সকল কন্ট্রাক্টর টেন্ডারার, কিন্তু সকল টেন্ডারার কন্ট্রাক্টর না। সেই ক্ষেত্রে এখানে প্রি টেন্ডার মিটিং এই জন্য আয়োজন করা হয়, যদি আমাদের এই টেন্ডার বা কাজ সম্পর্কে কোনো টেন্ডারারের কোনো ধরনের কোয়ারি থাকে, জিজ্ঞাসা থাকে বা কোনো ক্লারিফিকেশন তারা চায়, সেই ক্ষেত্রে দেওয়া হবে। এই ডেটটা স্বভাবতই দেওয়া হয় হচ্ছে টেন্ডার প্রকাশের পরের দিন থেকে, যেহেতু আমরা 9 তারিখ পাবলিশ করব এবং 10-11 তারিখ ফ্রাইডে স্যাটারডে, এজন্য আমরা 12 তারিখ এই ডেটটা দিব। 12 তারিখ আমরা সময় কখন দিব? 12 তারিখ সময় দিব হচ্ছে সকাল 10টা থেকে। তাহলে এভাবে আমরা সকাল 10টা সেট করে দিব। 12 তারিখ আমাদের হচ্ছে প্রি টেন্ডার মিটিং স্টার্ট হবে এবং প্রি টেন্ডার মিটিংটা এন্ড কখন হবে এটা ইজিবিতে সরাসরি বলা থাকে না। সচরাচর প্রি টেন্ডার মিটিং একদিনেও দেওয়া যায়, তবে পিপিআর বা সেফ জোনের নিয়ম হচ্ছে টেন্ডার যে কতদিনের জন্য ভ্যালিড থাকবে বা লাইভ অবস্থায় থাকবে তার 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ আমাদের এই টেন্ডারটা হচ্ছে 8 কোটি টাকার, ফলে এই টেন্ডারটা মিনিমাম আমাদের টেন্ডারের ভ্যালিডিটি ডেজ দেওয়া লাগবে হচ্ছে 28 দিন। ফলে 28 দিনের 3 ভাগের 1 ভাগ আমরা 9 দিন ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে আগামী 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ আমরা 5 দিন টাইম দিব, তাতেই এনাফ। এই 5 দিনে যদি কোনো কন্ট্রাক্টরের যে কোনো রকম কোয়ারি বা ক্লারিফিকেশন প্রয়োজন হয়, তারা প্রকিউরিং এন্টিটির সাথে যোগাযোগ করতে পারবে। এবং আমরা এর ডেট দিব হচ্ছে বিকাল 5টা পর্যন্ত, 17টা। বাস, আমরা প্রি টেন্ডার মিটিংটাও এই মুহূর্তেই শেষ করলাম। এখন আমরা আসি হচ্ছে টেন্ডার ডকুমেন্ট ক্লোজ করব আমরা কবে। টেন্ডার আর প্রপোজাল ক্লোজিং ডেট অ্যান্ড টাইম, কতদিন পরে টেন্ডারটা আমরা ক্লোজ করব এবং কখন, কোন সময়টা। তাহলে আমরা এই ক্লোজিং টাইমটা দিব হচ্ছে, যেহেতু আমাদের মিনিমাম 28 দিন দিতে হবে, আমরা 9 তারিখ থেকে দিব হচ্ছে 30 তারিখ, 21 দিন, 6 তারিখ। জানুয়ারি মাসের 6 তারিখ দিলে হবে আমাদের হচ্ছে 28 দিন। সেই ক্ষেত্রে আমরা টাইমটাকে দিব হচ্ছে জানুয়ারি মাসের 9 তারিখ। আজকে 8 তারিখ এবং জানুয়ারি মাসের 9 তারিখে আমরা টেন্ডারটা ক্লোজ করব। টেন্ডার ক্লোজ করব কখন? আমরা যেহেতু আমাদের একটু প্রবলেম হতে পারে, এজন্য আমরা এটা 9 তারিখ না করে 10 তারিখে রাখবো। তাহলে জানুয়ারি মাসের 10 তারিখে টেন্ডার ওপেন করব, ক্লোজ করব। এবং এই ক্লোজিংটা হবে কখন? ক্লোজিং আমরা দিলাম হচ্ছে রাত 8টা। তাহলে 8টা মানে 19টা, 20টা। বাস, আমাদের টেন্ডারটা ক্লোজ করব আমরা হচ্ছে 10 তারিখ, 10 জানুয়ারি রাত 8টার সময়। এখন দেখেন আপনারা এখানে টেন্ডার ক্লোজাল আর ওপেনিং ডেটটা কিন্তু অটোমেটিক তারা সেম ডেটটাই নিছে। এর কারণ হচ্ছে এপিপিতে যখন আমরা টেন্ডার ওপেনিং এবং ক্লোজিং ডেট দিয়েছিলাম, সেখানে কিন্তু 0 লিখছিলাম। কারণ এই 0 লেখার মানে হচ্ছে যখন আমরা টেন্ডার ক্লোজ করব তখনই টেন্ডার ওপেন করব। এটা আপনারা আবার এপিপি অংশে দেখতে পারেন। ফলে এই ডেটটা ইজিবি অটোমেটিক নিয়ে নিবে। এখন আমরা আসবো হচ্ছে টেন্ডারের যেটা লাস্ট সেলিং ডেট কবে হবে। লাস্ট সেলিং ডেট হবে হচ্ছে টেন্ডার প্রপোজাল ক্লোজিং টাইমের ঠিক আধা ঘন্টা আগে। আমরা এই সময়ের মধ্যে লাস্ট সেল করতে পারবো। তাহলে যখন আমরা এটা লাস্ট সেল করব, যেহেতু আমাদের এটা সেল করা মানে হচ্ছে ব্যাংকের কাজ থাকে, আমরা এটাকে ধরলাম হচ্ছে আমরা 10 তারিখ, 10 জানুয়ারি, 10 জানুয়ারিতে আমরা হচ্ছে দুপুর 1টায় এটা করব। তাহলে আমাদের 13টা দিব। 10 জানুয়ারি সকাল 1টার সময় আমরা এই টেন্ডার ডকুমেন্ট বিক্রি করা বন্ধ করে দিব। অর্থাৎ ব্যাংকে থেকে এটা কোনো কাজ আর সে নিবে না। এরপরে লাস্ট ডেট টাইম ফর টেন্ডার আর প্রপোজাল সিকিউরিটি সাবমিশন। সিকিউরিটি সাবমিশন করবে কখন? যখন কন্ট্রাক্টর টেন্ডার কিনবে এবং টেন্ডার সাবমিট করবে। সাবমিট করার আগেই কন্ট্রাক্টরকে টেন্ডার সিকিউরিটি অ্যামাউন্ট দিতে হবে। এটা হচ্ছে এস্টিমেটেড কস্টের 2.5%। এই ডেটটা দিব আমরা জানুয়ারি মাসের 10 তারিখ। জানুয়ারি মাসের 10 তারিখ যতটুকু ব্যাংক খোলা থাকে
তাহলে বিকাল 5টা আমরা টাইম দিলাম, কারণ আমরা ধরলাম যে বিকাল 5টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে এবং ব্যাংকের আর্থিক লেনদেন হয়। ফলে এইভাবে আমরা সকল ডেটগুলা সিলেক্ট করে দিব। এর পরের অপশনে আসি, ইনফরমেশন ফর টেন্ডারার অর কনসালটেন্ট, এলিজিবিলিটি অফ টেন্ডারার অর কনসালটেন্ট। এই আমাদের এই টেন্ডারে এলিজিবল কে হবে সেটা আমরা এখন এখানে নির্ধারণ করে দিব। কিন্তু সচরাচর যেটা করা হয়, আমাদের পরবর্তী পর্বে আমরা টিডিএস বা টেন্ডার ডাটা শিট নামে একটা পর্ব করব, সেখানে আমরা এই সম্পর্কে করব। এগুলো না আসলে সেখানে বিস্তারিত উল্লেখ করা হয়, এজন্য আমরা লিখবো হচ্ছে অ্যাজ স্পেসিফাইড ইন টিডিএস টেন্ডার ডাটা শিট। অর্থাৎ এলিজিবিলিটি অফ টেন্ডারার আমরা এখানে লিখলাম না, এটা আমরা হচ্ছে টিডিএস এ লিখে দিব। ফলে এখানে লিখলাম হচ্ছে অ্যাজ স্পেসিফাইড ইন টিডিএস। এরপরে আছে হচ্ছে ব্রিফ ডিসক্রিপশন অফ ওয়ার্কস, আমাদের কাজের বর্ণনা। কাজের বর্ণনার ক্ষেত্রে আমরা যেটা করি, সম্পূর্ণ কাজের নামটাই দিই। তাহলে কাজের নাম যেহেতু আমাদের এখানে আছে, আমরা এখান থেকে কপি করব। ইজিবিতে কপির জন্য অবশ্যই কন্ট্রোল সি এবং পেস্টের জন্য অবশ্যই কন্ট্রোল ভি করতে হবে। তাহলে আমরা এখানে ব্রিফ ডেসক্রিপশন অফ ওয়ার্কস এর জায়গায় আমাদের যে কাজের নাম আমরা এস্টিমেটে লিখছিলাম, ঠিক করছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখানে ইভালুয়েশন টাইপ হবে হচ্ছে লট ওয়াইজ, ডকুমেন্ট অ্যাভেলেবল প্যাকেজ ওয়াইজ এবং ডকুমেন্ট ফিস হচ্ছে প্যাকেজ ওয়াইজ। প্রত্যেকটা প্যাকেজের জন্য ডকুমেন্ট কিনতে হবে। এখন টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট প্রাইস, এটা কিভাবে আমরা ঠিক করব? এটা আসলে ঠিক করা হয় হচ্ছে ইজিবির মাধ্যমেই, অর্থাৎ পিপিআর এর মাধ্যমে। পিপিআর 2008, পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008। যদি কোনো টেন্ডারের কস্ট 0 থেকে 50 লাখের মধ্যে হয়, তাহলে টেন্ডার ডকুমেন্ট প্রাইস হবে হচ্ছে 1000 টাকা। আর যদি কোনো টেন্ডারের এস্টিমেটেড কস্ট হচ্ছে 50 লাখ থেকে 2 কোটি হয়, তাহলে টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট প্রাইস হবে হচ্ছে 2000 টাকা। এবং যদি কোনো টেন্ডার অ্যামাউন্ট 2 কোটি টাকার বেশি হয়, তাহলে আমাদের টেন্ডার আর প্রপোজাল ডকুমেন্ট প্রাইস হবে হচ্ছে 4000 টাকা। এটা আপনারা স্ক্রিনে অবশ্য দেখতে পাচ্ছেন, দেখে নেবেন। এরপরে আমাদের যেটা লট নাম্বার এবং আইডেন্টিফিকেশন অফ লট বা কাজের নাম নিচে, এখন আমরা এখানে হচ্ছে লোকেশন দিব। আমরা যে প্রোটেক্টিভ ওয়ার্কের জন্য টেন্ডার আহ্বান করতেছি, এই কাজটা প্রোটেক্টিভ ওয়ার্কটা আমাদের কোথায় হবে সেটা আমরা উল্লেখ করব। তাহলে ধরলাম এটা আমাদের হবে হচ্ছে বেড়া পাবনা। এই কাজটা হবে হচ্ছে আমাদের বেড়া পাবনাতে। অবশ্যই এখানে লিখতে হয় হচ্ছে ইউনিয়ন পরিষদের নাম, উপজেলার নাম এবং ডিস্ট্রিক্টের নাম। এই 3টা লিখলে কাজটা আসলে স্পেসিফিক ভাবে বোঝা সম্ভব হয়। আপনারা এভাবে ট্রাই করবেন যেন লোকেশনটা সিলেক্ট করা যায়। এরপরে টেন্ডার প্রপোজাল সিকিউরিটি অ্যামাউন্ট কত হবে? টেন্ডার প্রপোজাল সিকিউরিটি অ্যামাউন্ট, আগে বলছি যে টেন্ডার প্রপোজাল সিকিউরিটি অ্যামাউন্ট হবে এস্টিমেটেড কস্টের 2.5%। তাহলে এখানে আমরা ডিরেক্ট 2.5% ইউজ করব না, কারণ কন্ট্রাক্টর তাহলে আমাদের অফিসিয়াল কস্ট এস্টিমেটটা দেখতে পাবে, তার 2.5% এর এত হলে কত আর 100% হলে কত। তাহলে এইভাবে করলে কন্ট্রাক্টর আমাদের টোটাল যে অফিসিয়াল কস্ট এস্টিমেট আছে সেটা দেখতে পাবে। এটা আসলে গোপন রাখতে হয়, এই জন্য আমরা এখানে ডিরেক্ট 2.5% ইউজ করব না, একটু কম বেশি করে ইউজ করব, রাউন্ড ফিগার করে লিখব। তাহলে এখন 8,27,00,000-এর 2.5% কত হয়? হবে হচ্ছে 20,67,000। তাহলে এখানে 20,67,000 আমরা লিখলাম এবং এখানে আছে 20,67,500। সেক্ষেত্রে আমরা 500টা বাদ দিয়ে দিলাম, 20,67,000, 20,67,000। এখন যদি কোনো কন্ট্রাক্টর এই 20,67,000-এর 2.5% থেকে 100% নিয়ে যায়, তাহলে অফিসিয়াল কস্ট এস্টিমেট সে জানতে পারবে না, ফলে বিওকিউ এর তার জন্য রিস্ক থাকবে। এবার আসি হচ্ছে স্টার্ট ডেট। তার মানে আমরা যে কাজটা দিব, এই কাজটা আমরা কবে শুরু করব এবং কবে নাগাদ শেষ করব, সেই ডেটটা এখানে স্টার্ট ডেট এবং কমপ্লিশন ডেট অফ ওয়ার্কস দিতে হবে। তাহলে যেহেতু আমাদের টেন্ডার আমরা ওপেন করব হচ্ছে 10 তারিখে,
আমরা ধরলাম যে হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখে আমরা কাজটা শুরু করব, ফেব্রুয়ারির 1 তারিখে, এবং আমরা চাচ্ছি এই কাজটা এই অর্থ বছরেই শেষ করব। তার মানে জুনের 29 তারিখ, যেহেতু 30 তারিখ দিলে এটা খুব রিস্ক হয়ে যায়, এজন্য আমরা 29 তারিখ দিলাম। 1 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে আমরা 29 জুন পর্যন্ত কাজটা করব, এর মধ্যেই কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে এই যে টেন্ডার নোটিশের প্রথম পেজের সম্পূর্ণ কিছু আমরা যথাযথভাবে পূরণ করছি, এবং ভুল করলে ইজিপি সিস্টেমই সেটা নিবে না। তাহলে এখন আমরা এটা সাবমিট করব, সাবমিট। এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ করতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট। আর অ্যাপ্রুভিং অথরিটি কি হবে, আমরা তো এটা সিলেক্ট করছি প্রথমেই যে কে আমাদের এটা অ্যাপ্রুভ করবে। আমরা আমাদের এই শেখার স্বার্থে পিই থেকে পিই ইনিশিয়েটর এবং অ্যাপ্রুভারের ওয়ার্কফ্লো করে রাখছি, সেটা আর চেঞ্জ করব না। এবার আসবো আমরা স্ট্যান্ডার্ড টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট। এটা হচ্ছে টেন্ডার করার একটা খুবই ভাইটাল বিষয়। তার মানে এটা আমরা যা সিলেক্ট করব আমাদের পরবর্তী স্টেপগুলা সে অনুযায়ী অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা এখানে ক্লিক করি, দেখি কি আছে। এখানে আছে হচ্ছে PQW4, PW1A, PW1B, PW2A, PW2B, PW3A, PW3A এবং PW3D। এখানে আমাদের মেইনলি যে 3টা বিষয় লাগে সেটা হচ্ছে PW2A, PW2B, PW3। তাহলে এইগুলার ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? আপনারা স্ক্রিনে সবগুলারই ব্যাখ্যা দেখতে পাবেন। প্রথমে PQW4, PW1A, PW1B, PW2A। PW2A টা ইউজ করা হয় হচ্ছে যখন কস্ট 3 কোটি টাকার কম হয় এবং এটা ওটিএম বা ওপেন টেন্ডারিং মেথডে করা হয়, তখন আমরা PW2A ফর্মটা ইউজ করি। PW2B টা আমরা ইউজ করি হচ্ছে এলটিএম এর ক্ষেত্রে, অর্থাৎ লিমিটেড টেন্ডারিং মেথডের ক্ষেত্রে, যার কস্ট 3 কোটি টাকার কম। 3 কোটি টাকার বেশি কখনোই এলটিএম হতে পারে না। EPW3, যার কস্ট 3 কোটি টাকার বেশি, সে হচ্ছে EPW3 ফর্মটা ইউজ করা হয়। EPW3A, EPW3D এটা ইউজ করা হয় স্বভাবত ফরেন এইডেড ফান্ডের জন্য, যেমন এডিবি, তারপরে GON, গভর্নমেন্ট অফ নেদারল্যান্ডস, এদের সহায়তায় কোনো প্রজেক্ট যদি তৈরি করা হয় বা প্রজেক্ট হয়, সেই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। তাহলে আমাদের এই টেন্ডারের ক্ষেত্রে আমাদের এস্টিমেটেড কস্ট হচ্ছে 8,27 লাখ। যেহেতু 3 কোটির বেশি, সেহেতু আমরা EPW3 ফর্মটা ইউজ করব। টেন্ডার প্রপোজাল ভ্যালিডিটি ইন নাম্বার অফ ডেজ, তার মানে আমাদের এই টেন্ডারটা কত তারিখ পর্যন্ত ভ্যালিড থাকবে, অর্থাৎ এইটা মানে হচ্ছে আমরা কত তারিখ পর্যন্ত টেন্ডারটা ওপেন করব, অ্যানালাইসিস করব, এরকম বিষয় এখানে ইনক্লুড থাকে। এবং এই ডেটটা ব্যবহার করতে হয় স্বভাবত হচ্ছে 90 থেকে 60 দিন বা 160 থেকে 120 দিন। এজন্য সেফ জোনে থাকার জন্য আমরা সব সময় এটাকে হচ্ছে 90 ডেজ ইউজ করি। তার মানে আমাদের টেন্ডারটা প্রসেস করতে 90 দিন সময় লাগবে, সার্টিফিকেট ভেরিফিকেশন সহ। এরপরে টেন্ডার প্রপোজাল সিকিউরিটি ভ্যালিডিটি ইন নাম্বার অফ ডেজ, এটা থাকলো হচ্ছে 118 দিন। তার মানে টেন্ডার প্রপোজাল ভ্যালিডিটি ইন নাম্বার অফ ডেজ প্লাস 28 ইকুয়াল টু টেন্ডার প্রপোজাল সিকিউরিটি ভ্যালিডিটি ইন নাম্বার অফ ডেজ, অর্থাৎ টেন্ডার ভ্যালিডিটি ডেটের সাথে আরো 28 দিন যোগ করতে হবে। কারণ যে কন্ট্রাক্টর কাজ পেলো, সেই কন্ট্রাক্টর যদি কাজ পরবর্তীতে না করতে চায়, তাহলে আমাকে তো অন্য কোনো কন্ট্রাক্টর সিলেক্ট করতে হবে। এই যে আরো যে কন্ট্রাক্টর সিলেক্ট করতে হবে তার জন্য যে সময়, এটার জন্য মেইনলি 28 দিন সময় নেওয়া হয়। এটা PPR 2008 অনুযায়ী দেওয়া হয়। তাহলে এই অংশের আমরা সম্পূর্ণ বিষয়টা যথাযথভাবে পূরণ করলাম। এখন আমরা সাবমিট করব। সাবমিট। এখানে দেখাচ্ছে EPW3D ইন কেস অফ ডিপিস ফান্ড, তার মানে যদি কোনো ডোনার প্রজেক্ট হয়, ডিপি মিন্স ডোনার প্রজেক্টস ফান্ড এর ক্ষেত্রে EPW3D আমরা ইউজ করব। এটা আমরা ওকে দিলাম।
তাহলে আমাদের টেন্ডার নোটিশ এ পর্যন্তই শেষ। যদি আপনাদের ইজিপি শিখতে ভালো লাগে তাহলে আমাদের সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ।